নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধবন এবং আজ এই ভিডিওতে আমরা কোলেস্টেরলের ওষুধ সম্পর্কে কথা বলবো। কারণ যতগুলো রোগী প্লেসিসে থাকে তাদের কিছু ওষুধ নির্দিষ্টভাবে দেওয়া হয়। এর মধ্যে একটি হলো রক্ত পাতলা করার ওষুধ এবং অন্যটি হলো কোলেস্টেরলের ওষুধ। এখন এই যে দুইটি ওষুধ দেওয়া হচ্ছে তা এই কারণে যে রোগীকে আবার ইনজেকশন নিতে না হয়, অর্থাৎ আবার কোল না আসুক। কিন্তু যখন রোগী এটি দেখে এবং অনেক সংবাদপত্র ও ভিডিও দেখে যে কোলেস্টেরলের ওষুধ খেলে আমাদের স্মৃতি দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, আমরা জিনিসগুলো ভুলতে শুরু করি, তখন সে আমাদের কাছে প্রশ্ন করে। তাহলে এমনটাই ঘটেছিল কিছু আগে। গত সপ্তাহে একজন রোগী এসেছিল, তার প্রেসক্রিপশনে লেখা ছিল দুইটি ওষুধ, একটি রক্ত পাতলা করার এবং অন্যটি কোলেস্টেরলের ওষুধ। এক ওষুধ সে নিচ্ছিল রক্ত পাতলা করার, কিন্তু কোলেস্টেরলের ওষুধটি সে নিচ্ছিল না। তাহলে আমি তার কাছে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব, আপনি এটা কেন নিচ্ছেন না? তাহলে রোগী বলে, ডাক্তার সাহেব, আমি এটা নিউজে দেখেছি, পেপারে পড়েছি যে এর ফলে মস্তিষ্ক খারাপ হয়ে যায়। সে বলেছে যে মস্তিষ্ক খারাপ হয়ে যায় মানে জিনিসগুলো ভুলতে শুরু করি। আমি বললাম, ঠিক আছে, তোমার ব্রেইন কি একদিনে নষ্ট হয়ে যাবে? সে বলল না। আমি বলি, তোমার কোলেস্টেরল কেন বেড়েছে? এটা খাওয়া দাওয়ার কারণে। তাহলে আমি কিছু সময় কোলেস্টেরলের ওষুধ খাচ্ছি, আপনাকে কি লম্বা সময় কোলেস্টেরলের ওষুধ খেতে হবে? আমি 3 মাসের জন্য এটা ছেড়ে দিতে পারি। আমরা কোনো ওষুধ খাই, সেটা লাইফ টাইমের জন্য নয়। চেষ্টা আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে, আপনার জীবনযাত্রা পরিবর্তন করেন, খাবার পরিবর্তন করেন, আপনার উঠাবসার পদ্ধতি পরিবর্তন করেন। আয়ুর্বেদিক বা এলোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলো আপনার সাহায্য করে। ওষুধকে 2 ধারার তলোয়ার ভাবুন। মাঝে মাঝে সুবিধা এবং অসুবিধার মধ্যে পথ তৈরি করতে হয়। কখনোই ওষুধ থেকে ভয় পাবেন না। প্রথমে সুবিধার জন্য ব্যবহার করুন, তারপর পেরিয়ে আসার চেষ্টা করুন। যখন কোলেস্টেরল বেশি হয়, খারাপ কোলেস্টেরল ভালোতে রূপান্তরিত করতে হবে। যাদের কোলেস্টেরল বেশি তাদের কমানো প্রয়োজন। কোলেস্টেরল বেশি হলে কি করতে হবে? খারাপ কোলেস্টেরলকে ভালোতে রূপান্তরিত করতে হবে। এজন্য খাবারে পরিবর্তন আনুন। রিফাইন্ড তেল বাড়ছে, তাই ব্লেন্ডেড তেল ব্যবহার করবেন না, প্রাকৃতিক তেল ব্যবহার করুন। প্রথমে বুঝুন, খারাপ কোলেস্টেরলকে ভালোতে রূপান্তর করতে হবে, এজন্য খাবারে পরিবর্তন আনুন। রিফাইন্ড তেল বাড়ছে, তাই ব্লেন্ডেড তেল এড়িয়ে প্রাকৃতিক তেল ব্যবহার করুন। অনেক শহরে, বিশেষ করে T2 এবং T3 সিটিতে কোহলু থাকে। অবশ্যই আমরা দেখি যে রিফাইন্ড তেলের ব্যবহার বাড়িতে অনেক বেড়ে গেছে। তাই আমার পরামর্শ হলো, কখনোই ব্লেন্ডেড তেল ব্যবহার করবেন না, মানে 2টি তেল মিশিয়ে তৈরি করা তেল। আপনি যতটা সম্ভব প্রাকৃতিক তেল ব্যবহার করুন। অনেক শহরে কোহলু আছে, বিশেষ করে এবং 3 শহরে। যেখানেই আপনি আপনার তেল, আপনার রাগ, বাদাম, যে কোনো কিছু, এমনকি চীনা বাদামও দেন, তারা তেল বের করে আপনাকে দেয় এবং তাও আপনার চোখের সামনে। যারা প্লেসিসে রয়েছেন এবং চান যে শরীরে কোলেস্টেরল ভুলবশত বাড়তে না পারে, তাদের আমি এই পরামর্শ দেব যে আপনার কাছে যে কোহলু আছে সেখানে গিয়ে সরিষার তেল বের করে নিন। সরিষার তেল আপনার জন্য স্বাস্থ্যকর হবে। আপনার যে গোল্ড কোলেস্টেরল আছে সেটা বাড়বে, খারাপ কোলেস্টেরল বাড়বে না। ঠিক আছে, আপনি যে তেলটি নিয়েছেন এবং আপনার বাড়িতে যত রান্না হচ্ছে সবকিছু সরিষার তেলে করেছেন, কারণ এতে আপনার কোনো সন্দেহ থাকবে না, কারণ আপনার সামনে হলে এখানে সেফটি বিষয়টিও আসে। দ্বিতীয়টি, আপনি কি বলতে চান? খাবারের মধ্যে আঁশের পরিমাণ আপনাকে বাড়াতে হবে, কারণ যত বেশি আঁশ আমরা খাই তত কম কোলেস্টেরল আমাদের রক্তে পৌঁছাতে পারে। ভালো এবং খারাপ উভয়ই আমাদের রক্তে পৌঁছাতে পারে না। আমরা টিসও পেয়ে গেছি এবং আমাদের কি উপকার হয়েছে যে কোলেস্টেরল রক্তে না যাওয়ার কারণে ভবিষ্যতে হওয়া জটিলতা থেকে রক্ষা পায়। এখন রেশা কি করে? আঁশ অনেক উপকারে আসে। যেমন আমরা সবজি খাচ্ছি, ফল খাচ্ছি, মোটা গম খাচ্ছি, তাতে আঁশের পরিমাণ বেশি থাকে। তাহলে প্রথমে কি করবে? খাবারের মধ্যে কোলেস্টেরল কমাবে। দ্বিতীয়ত, সে কার্বোহাইড্রেটও কমাবে, যাতে আপনার রক্তের শর্করার স্তর নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হয়। তৃতীয় সুবিধা কি হয় যে আপনার পেট ভালোভাবে পরিষ্কার হতে শুরু করে। আপনার যে সমস্যা ছিল সেটা ধীরে ধীরে শেষ হতে শুরু করে। তাহলে আমরা যে আঁশ গ্রহণ করি, খাবারের মধ্যে যে রস থাকে, সেটা খুবই কার্যকরী জিনিস।
তাহলে পুরো দিন আপনি শুধু রুটি খাচ্ছেন। না খাওয়া বা খুব কম সবজি দিয়ে রুটি খেলে বা ভাত খেলে আমাদের শরীরের আঁশের প্রয়োজনীয়তা পূরণ হয় না। তাহলে যখনই আপনি খাবার খান, সঙ্গে একটু ফল এবং একটু সালাদ অবশ্যই নিন। এতে কি হবে যে আপনার খাবারের সঙ্গে এতটা আঁশ চলে যাবে যে খাবারের মধ্যে কোনো ভুল জিনিস আপনার শরীরে প্রবাহিত হবে না, বরং আঁশ সেটাকে নিজের সঙ্গে বেঁধে নেবে। নিজের সঙ্গে বেঁধে রেখে সেটাকে পূর্ণ করে দেবে এবং আপনার রক্তে সেটা পৌঁছাতে পারবে না। তাই এটা আমাদের উপকারে আসে। যখন আমরা আঁশের পরিমাণ ভালোভাবে গ্রহণ করি, তখন আজ থেকে তলোয়া, সমোসে, বন্ধ, পকোড়ে এসব আর চাইবেন না। বাড়িতে যা তৈরি হচ্ছে কমপক্ষে কম তেলে বানান এবং তেলও সেই নিন যা আপনার সামনে আছে। তাহলে আপনার জন্য ভালো হবে। খাবারের মধ্যে আঁশের পরিমাণ বাড়াও এবং যতটা সম্ভব আপনার ব্যায়াম বাড়াও। কারণ যত বেশি আপনি ব্যায়াম করবেন, যত বেশি আপনি মুভমেন্ট করবেন, আপনাকে ২ টি উপকার হবে। আপনার ব্লাড প্রেশার, শর্করা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। দ্বিতীয়, যে প্লেসিসের কারণে আপনার মুভমেন্ট থেমে গিয়েছিল, সেটাও আবার শুরু করবে। আমি চাই যে আগে আপনি কিছু রোগীর সঙ্গে দেখা করুন। তারপর আপনি বুঝতে পারবেন যে ডাক্তার সাহেব ব্যায়ামের উপর এত জোর দেন কেন? পাওয়া যায় না। প্রথমে বিশেষভাবে সুস্থ হতে হবে। তাই আমার অনেক কথাকে আপনাকে মানতে হবে। প্রথমত খাবার শক্তিশালী হতে হবে। তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে। দ্বিতীয়ত যতটা ব্যায়াম এখানে বলা হয়েছে বা যেভাবে বলা হয়েছে সেটি আপনাকে অবশ্যই করতে হবে। এর বাইরে আপনি যা খুশি করতে পারেন কিন্তু ব্যায়াম করতে হবে। তৃতীয়ত আপনার ওষুধ কারণ মস্তিষ্কের মধ্যে ১ম ৬ মাসে খুব ভালো উন্নতি হয়। কিন্তু ৬ মাস পরে যতই ব্যায়াম করেন বা যতই শক্তি দেন, উন্নতি আসবে না। তাই যদি আমাদের কথা বলার এবং চলাফেরায় উন্নতি আনতে হয়, তাহলে কোথাও না কোথাও আপনাকে আপনার মস্তিষ্কের মধ্যে নতুন প্রক্রিয়া করতে হবে এবং এতে সাহায্য করে শ্রেয়াস। তাই পুরো প্রোগ্রামটি বুঝুন। এই চ্যানেলে আমরা অনেক ভিডিও দিয়েছি, সেগুলো দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন কোন পথে যেতে হবে। এর সাথে আমি আপনাদের সবাইকে হাঁটার অনুমতি দিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।